স্বাগত সমসাময়িক বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আপনার সঙ্গে অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় পুঁজির অনিশ্চয়তা এবং এই বিষয়ে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি বি সলিউশনসের চেয়ারম্যান এবং পুঁজিবাজার বিশ্লেষক শফিকুল আলম এফসিএ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা বলছিলাম আজকের নাম পুঁজির অনিশ্চয়তা এবং আমরা জানি যে বিশেষ করে শেয়ার বাজার নিয়ে একটু কথা বলতে চাই এবং শেয়ার বাজারে আমরা দেখছি গত অনেক দিন ধরেই এক ধরনের অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। বিশেষ করে যারা বিনিয়োগকারী তারা নিজেদের যে পুঁজি সেটার এক ধরনের অনিশ্চয়তায় ভুগছেন, কি করবেন কি করবেন না, টানা দরপতনের মধ্য দিয়ে যাচ্ছে। বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে চাই। তবে শুরুতে আপনাকে অভিনন্দন জানাতে চাই, আপনি রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পদক পেয়েছেন সেজন্য, এবং আমরাও এই পুরো আপনার এই অর্জনের জন্য আপনাকে অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানটা শুরু করতে চাই। এবং আমরা শুরুতেই আপনাকে যে জিনিসটা জিজ্ঞেস করতে চাই যে আমাদের যে নামটা বলছিলাম পুঁজির অনিশ্চয়তা, সেখানে আমরা দেখছি যে এই যে বারবার আমরা শেয়ার বাজারে উত্থান পতন একটা স্বাভাবিক ঘটনা, কিন্তু সেটা যখন অনেকটা নিয়মিত হয়ে যায় কিংবা সেটা অনেকটা ধরেন স্বাভাবিক যে ব্যাকরণ আসলে শেয়ার মার্কেটের, সেই ব্যাকরণের মধ্য দিয়ে হচ্ছে কিনা সেটাই আপনাকে জিজ্ঞেস করবো। এখনকার যে অবস্থা আসলে আমরা যদি এখন যদি আমরা চিন্তা করি আমাদের সূচক রয়েছে ৫,৪৩১-এ এবং এটা আরও মানে এখনকার যে সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল যদি চিন্তা করেন, এটা আসলে ঠিক আরও পতনের দিকে যাওয়ার কোনো আপনি শঙ্কা দেখছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আর একই সঙ্গে আমাকে কংগ্রাচুলেট করার জন্য, আমাকে সাধুবাদ জানানোর জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এটা একটি রাষ্ট্রীয় সর্বোচ্চ বিজনেস অ্যাওয়ার্ড ছিল এবং আপনাদেরকে ধন্যবাদ। আর যে প্রসঙ্গটা আপনি বলছিলেন, সেই প্রসঙ্গটা হচ্ছে যে কোনো মার্কেট, সেটি হচ্ছে ওপেন ইকোনমির থিওরিটাই হচ্ছে যে মার্কেটের ডিমান্ড এবং সাপ্লাই এর সঙ্গে ট্রেড অফ হবে। আমাদের এই মার্কেটটা যেটি সবচাইতে মানে খারাপ একটা জায়গা, সেটি হচ্ছে প্রায়শই ইন্টারভেনশন হয় এবং এই ইন্টারভেনশনটা কিন্তু ফ্রিকোয়েন্টলি হচ্ছে। একবার একরকম করা হচ্ছে, আর একবার একরকম করা হচ্ছে। যেমন ধরেন প্রথমবার যখন কোভিড সিচুয়েশনে আমাদের একটা থ্রেশহোল্ড দেওয়া হলো যে এত পার্সেন্টের নিচে যেতে পারবে না, অথবা আমরা একটা ব্লক করে দিলাম যে এর নিচে গেলে এটাকে আমরা আর সেল হবে না, তো সেটি আমরা উঠিয়ে দিলাম। তারপরে আবার আমরা নতুন করে শুরু করলাম এবং ফাইনালি আপনারা দেখছেন যে এখন যে 3% যে লিমিটটা দেওয়া হয়েছে, এটি কিন্তু পুঁজিবাজারের জন্য আসলে একটা সুস্থ পুঁজিবাজারের জন্য খুব ভালো কিছু নয়। কেন? বিকজ 3% করে যখন কমছে কোনো একটা স্ক্রিপ্টের, তখন কিন্তু বায়ারলেস হচ্ছে খুব দ্রুত। আগে যেটা হতো যে 10% বা 5% বা যে কোনো যেটা ফ্রি ফলকে বন্ধ করবার জন্য যে মেকানিজম ছিল, 3% ইজ এ ভেরি মানে স্মল লিমিট। আপনি কিন্তু ডিমান্ড সাপ্লাইয়ের উপরে 3% একটা দিন কমতে পারে, যখনই কমে, যখন লোয়ার লিমিট হিট করে তখন কিন্তু বায়ারলেস হয়ে যায়। সেই জায়গায় আপনি যেটা বলছেন আসলেই হচ্ছে যে এই পরিমাণ যদি ধরেন, আমি একটু সহজ করার জন্য 10% যদি আমার সীমা থাকতো কমার, সেক্ষেত্রে এই 30% কমলেও মানুষ ওই পরিমাণ ভয়টা পেত না। জি, সেটাই আপনি বলতে চাচ্ছেন? একদমই। এখন যেটা হয়, আপনি একদম রাইটলি বলেছেন, সেটি হচ্ছে যে যখন আপনি এটা করছেন, মানুষের মনে কাজ করছে যে মার্কেট কিন্তু আসলে নিজস্ব যে শক্তি সেটা কম, সে কারণে সাপোর্ট দেওয়া হচ্ছে। এবং সাপোর্টটা কি? সাপোর্ট আসতে পারে দুই রকম। একটা হচ্ছে যে ফিসক্যাল পলিসি দিয়ে সাপোর্ট, অর্থাৎ ট্যাক্স ইনসেন্টিভ দিয়ে হোক, অথবা বাজেটারি মনিটারি পলিসির মাধ্যমে হোক, এইভাবে অথবা যদি স্পেশাল ফান্ড ক্রিয়েট হোক, অথবা আপনার যারা ইন্টারমিডিয়েরি প্রতিষ্ঠান আছে তাদেরকে সক্ষমতা দিয়ে হতে পারে, বিভিন্নভাবে হতে পারে। এটা একটা সাপোর্ট, যেটা হচ্ছে পজিটিভ অর্থে সাপোর্ট। আর যখনই আপনি এরকম থ্রেশহোল্ড দিয়ে দেন, লোয়ার লিমিট দিয়ে দেন, ব্লকে দিয়ে দেন, তখন যেটা হয়, তখন হচ্ছে একটা রিঅ্যাক্টিভ মেজর হয়, যেটি সব ক্ষেত্রে ভালো ফলাফল নাও দিতে পারে। স্পেশালি পুঁজি আটকে যাওয়ার ভয় থাকে। আমরা লাস্ট যেটি দেখেছিলাম তাতে কিন্তু 1.5 বছরের মতো হচ্ছে পুঁজি আটকে ছিল অনেকের। এখন যারা মার্জিন লোন নিয়ে এই ধরনের ব্যবসাগুলো করে থাকেন, তাদের স্ক্রিপ্টগুলো যদি 1.5 বছর বায়ারলেস থাকে অথবা যদি ফ্লোরে পড়ে থাকে, সেই ফ্লোর থেকে না ওঠা পর্যন্ত কিন্তু তার ফাইন্যান্সিয়াল খরচ চলতে থাকে। এবং এসব ক্ষেত্রে কি হয়, যখন ফ্লোরে আটকে যায়, এর নিচে একটা নির্দিষ্ট বলে যে 10% নিচে বা 5% নিচে ব্লকে ট্রেড হয়। এবং ব্লকে ট্রেডের ক্ষেত্রেও তো ধরেন এক ধরনের সীমা থাকে, মানে এটা কি 5 লাখ বা এরকম রয়েছে যে এর নিচে করা যায় না। তারপরে ধরেন যার 4 লাখ টাকা 3 লাখ টাকা আটকে থাকে কোনো একটা স্ক্রিপ্টে, সে তো আর বের হতে পারে না। এবং সেই ব্লকে যেটা হয়, যারা বড় ডিপ পকেটেড পারসন, যারা ইনভেস্টর, তারা গেইন হয়। কারণ ব্লকে যখন আপনি দেখেন, আমরা যখন ফ্লোর ছেড়ে দেওয়া হলো, অনেকগুলো স্ক্রিপ্ট কিন্তু আপনার ধরেন লেটস সে 30 লেভেলে যেটা আটকে ছিল, এটা কিন্তু 50 ক্রস করেছে। সো যারা কন্টিনিউয়াসলি এইটাকে হচ্ছে যে আপনার 10% বা 5% নিচে যে কিনেছেন, এগুলোর একটা কিন্তু প্রফিট তারা গেইন করতে পেরেছেন। আবার যেটা হয়, আমাদের মার্কেটের সবচেয়ে যেটা সমস্যা, যেহেতু আমাদের অ্যাওয়ারনেস কম,
আমাদের ফাইন্যান্সিয়াল লিটারেসি কম, আমরা অনেক বেশি গুজব নির্ভর, আমরা অনেক বেশি আপনার কারোর কথা শুনে করি, নিজেরা বোঝার চেষ্টা করি না। ফলে মার্কেটের ফর্মাল ইন্টারমিডিয়ারি এখনও কার্যকর না হলেও ইনফর্মাল যারা একটু ডিপ পকেটেড এবং যারা মার্কেটকে ম্যানিপুলেট করতে চায় তারা কিন্তু খুব দ্রুতই এই সব মেকানিজমটা ইউজ করে। দেখুন আপনি টানা 60 দিনে প্রায় 1400 পয়েন্ট ইন্ডেক্সে কমেছে, এটা খুবই মানে হতাশাজনক যে কন্টিনিউয়াসলি। এবং অনেক পোর্টফোলিও যারা হচ্ছে মার্জিন লোন নিয়ে কাজ করেছে তাদের কিন্তু ইকুইটি নেগেটিভ হয়ে গেছে এই জায়গায় এসে, এবং যারা নিজেদের ইনভেস্ট করে তারও যদি 30-40% না থাকে তাহলে সেই জায়গাটাতে আপনার যে পয়েন্টটা, আমি এটা প্রোঅ্যাক্টিভভাবে বলবো, ইকুইটি মানে নেগেটিভ হয়ে যাওয়া মানে তো তার আসলে সে শূন্য হয়ে গেছে। শূন্য মানে আসলে আরো মানে নট অনলি শূন্যর চেয়েও আসলে সে একদম নেগেটিভের মধ্যে পড়ে গেছে। জি, এবং সেটা থেকে উত্তরণের তো আর কোনো সুযোগ নাই সামনে। এবং সেক্ষেত্রে আসলে মার্জিন লোনের এই যে বিষয়টা বারবার বলছি, এটার কি মানে অনেক ক্ষেত্রে বলা হচ্ছিল বেশ কিছুদিন ধরে যে এটা সংস্কার করা দরকার, এই নীতিদের পরিবর্তন আনা দরকার। আসলে কি হলে আসলে এটা কি আসলে কোনোভাবে সম্ভব কিনা? দেখুন মার্জিন লোনটা এবারের সময়টা খুব একটা ইম্পর্টেন্ট, বাট লাস্ট যে 2010-এর ডিবাকল, এর পিছনে কিন্তু যদি 5টা ব্রডার ওয়েতে আপনি বড় যদি কারণ বলেন, মার্জিন লোন একটা কারণ। 1:1 ছিল, মানে আপনি 1 টাকা থাকলে আরও 1 টাকা পাবেন। আরেকবার ছিল 1:2, 1:0.5, 1:2.5, 1:3 পর্যন্ত ছিল, অর্থাৎ আপনি 100 টাকা দিলে 300 টাকার 1 লাখ টাকা দিলে 3 লাখ টাকা। এখন যদি ওইটার ফ্রি ফল হতে থাকে, ওটা যদি ধরেন কমে যায় এবং একটা পর্যায়ে ফোর্স সেল হয়, যেটি আমাদের এখান থেকে মার্কেটে হয়, এই ফোর্স সেল হলে কিন্তু ওই ইন্টারেস্ট কাভার করে, এবং ইন্টারেস্ট হাই রেট, এটা তো খুব লো রেট না। কারণ ইন্টারমিডিয়েট প্রতিষ্ঠানগুলো কিন্তু এখন কিছু 4%, 5%-এ ফান্ড পেয়েছে, বাট যদি ব্যাংকের সাবসিডি হয়, ব্যাংকের কস্ট যেহেতু বেড়ে গেছে, অতএব আপনার রেটও বেশি। সো এই প্রফিটে আপনার যদি ব্লক হয়ে থাকে, আবারও যদি 1.5 বছরের ভয়, যারা মার্জিন লোন, স্পেশালি মার্জিন লোন কিছু জায়গায় আরও এখানে উল্টা হচ্ছে। কেন? যখনই আপনি মার্জিন লোন নিয়ে কাজ করছেন এবং 3% আটকে যাচ্ছেন, তখন প্যানিক কাজ করছে যদি এটা আবার 6 মাস আটকে যায় তাহলে তো আমার উপরে ইন্টারেস্ট হবে, যে কারণে সে 3% অল্প বের হয়ে যাওয়ার চেষ্টা করছে। তার মানে সে বের হয়ে যাওয়ার যে টেন্ডেন্সিটা, এটা তো আসলে শেষ পর্যন্ত আমাদের ধরেন শেয়ার মার্কেটকে এক ধরনের নেতিবাচক দিকে ফেলছে, যে সবাই যে বের হতে যাচ্ছে, এইটা তো তৈরি হচ্ছে টানা দরপতনের ফলেই আসলে। এবং সেটার ক্ষেত্রে এই যে বারবার যে নীতি পরিবর্তন, এটা কি কোনো ধরনের প্রভাব রয়েছে কিনা? অবশ্যই আছে আমার মনে হয়। কারণ আপনি একটা জিনিস খেয়াল করেন যে এইবারের যে নতুন পুনর্গঠিত হলো বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বোর্ড, আমরা আশা করি এখনও আমরা কিন্তু যে কথাগুলো বলছি কারেন্ট সিনারি অ্যানালাইসিস করছি, বাট আমি মনে করি যে এই যে নীতির পরিবর্তনের কারণে ইম্প্যাক্ট পড়ে। কারণ যখনই হচ্ছে যে একটা অংশ ছাড়া হলো, তারপরে আরও একটা অংশ ছাড়া হলো, প্রথম কিছুদিন কিন্তু ভালো, 2-4 দিন একটা ভালো রিফ্লেকশন দিয়েছিল। তো প্রথম যে লটে আপনার ফ্লোর উঠানো হলো, ওটা 2-3 দিনের রিয়াকশান দেখে কিন্তু আরও বেশ কিছু আনা হলো। বাট আমার মনে হয় যে একটু যদি সময় নেওয়া যেত হয়তো কিছুটা কাজ হতো। এটা হতে পারে, না হতে পারে। আর প্রথম কথা হচ্ছে যে আপনার এই ধরনের যখন ফ্লোর দেওয়া হয়, এটি কিন্তু একটা আমার মনে হয় যে মার্কেটের জন্য ইটসেলফ একটা নেগেটিভ বার্তা বহন করে। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন যে এই যে ধরেন 500 কোটি বা 650 কোটি 550 কোটি টাকা ট্রেড হচ্ছে, এখন এখানে যারা মার্জিন লোন নিয়েছে, স্মল ইনভেস্টররা আছেন যাদের হচ্ছে যে ডিসপোজেবল ইনকাম নেই, তারা হয়তো লোন করে, পার্সোনাল লোন করে অথবা কিছু একটা ছোট অ্যামাউন্ট ইনভেস্ট করেছেন, তারা যখন প্যানিক করে বেরোয় যাচ্ছে, নিশ্চয়ই কেউ না কেউ কিনছেন। এটা আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আমরা যখন শেয়ার বিক্রি করছি বা এই যে মানে পড়ে যাচ্ছে টানা, কিন্তু অনেক শেয়ার বিক্রি করছে, কিন্তু কেউ না কেউ তো এই শেয়ারটা কিনছে। আসলে কারা কিনছে? এখানে আসলে ওই যে বললাম, যারা আমার ব্যক্তিগত মতামত বা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, যারা যখন ওই যে ফ্লোরের নিচে যারা কিনে রেখেছিল, ফ্লোরে আটকে রাখা শেয়ারগুলো, তারা ইনভেস্ট করেছে দীর্ঘ 1-1.5 বছর যাবত, এবং তারপরে মার্কেট যখন একটু কিছুদিন গেইন দিয়েছে, স্ক্রিপ্ট ওয়াইজ দিয়েছে, সবসময় যে ইন্ডেক্স পজিটিভ তা না, ইন্ডেক্স নেগেটিভের ভিতরেও কিছু স্মল ক্যাপিটাল, কিছু জাং শেয়ারের কিন্তু ডিমান্ড ক্রিয়েট হয়, যাদেরকে নিয়ে মার্কেট ম্যানিপুলেট করা যায়। তো যারা হচ্ছে যে ওই সময় এগুলোকে ধরে রেখে একটা প্রফিট রিয়ালাইজ করেছে, ওনারা আবার ওয়েট করেন যে কখন আবার পড়ে। তো এই ওয়েট করে যখন, তখন কিন্তু মার্কেটে নতুন করে ক্যাশ ইনজেক্ট হয় না, রেদার তারা হচ্ছে সাইডলাইনে যায়, হয়তো টাকা বের করেন না কিন্তু ইনভেস্ট করে না, তারা ওয়েট করতে থাকেন কখন এটা হয়। এবং আমার ব্যক্তিগত ধারণা, এবং অনেক বিশ্লেষণে আসছে যে এগুলো আবার যখন একটা ডিফারেন্ট রিউমার চলে আসে, ডিফারেন্ট একটা সিনারি চলে আসে, দেখবেন এভরি 15 মান্থে এই মার্কেটের জন্য নেগেটিভ কিছু না কিছু হচ্ছে।
যেমন আপনি দেখবেন যে গেইন ট্যাক্স আরোপ করা হবে, হ্যাঁ। এইটা কিন্তু একটা প্যানিকের কারণ। তারপর হচ্ছে যে রিজার্ভের যে হচ্ছে যে খুবই নিম্ন রিজার্ভ নেমে গেছে, এটা একটা কারণ। আপনি ডলারের ক্রাইসিস, এটি একটি কারণ। আবার মাঝে তো দেখলেন যে হচ্ছে যে মিডল ইস্টে স্পেশালি আপনার ইসরায়েল এবং ইরানের যে একটু কিন্তু এইসব গুজবের আসলে কোনো মানে উদ্দেশ্যমূলকভাবেই আসলে কি ছড়ানো হচ্ছে, নাকি আসলে এটা আসলে বাস্তবতা? কারণ কথায় উঠেছে আসলে গেইন ট্যাক্স কমবে, আর যদি গেইন ট্যাক্সটা আরোপ করা হয়, সত্যিকার অর্থেই হয় বাজেটে এরকম বিষয়টা থাকে, তাহলে আসলে কি ধরনের প্রভাব পড়তে পারে? দেখুন, এখানে এটা তো আসলে কোনো লুজার কিছু নেই, আপনি গেইন করলেই না গেইন ট্যাক্স দিবেন। এখন কোশ্চেন হচ্ছে যে আপনি স্টক মার্কেটে যে কথাটা আবারও রিপিট করি, যখন আপনি যদি সেল না করেন, ধর আপনার শেয়ার 100 টাকার থেকে 80 টাকা আসছে, আপনি সেল করছেন না, তো সবাই যদি সেল বন্ধ করে তাহলে কিন্তু অটোমেটিকলি কিছু নতুন বায়ার আসলে ওটা বাড়বে। যখনই আপনি একটা প্রতিনিয়তই একটা টেন্ডেন্সি থাকে যে আমি দেখছি যে প্রচুর সেলার আছে, তো আমি আসলে তো দামটা স্বাভাবিকভাবেই আমার বাড়বে। যখন আপনি মনে করছেন যে আপনার এটুকুও পুঁজি থাকবে না, এই প্যানিকটা ক্রিয়েট করেন যারা, তাদের ট্র্যাপে আমরা সাধারণ শেয়ার হোল্ডার মানে সাধারণ পুঁজিবাজারে যে ইনভেস্টর যারা, তাদের একটা এইসব ক্ষেত্রে দেখা গেছে যে যদি চিন্তা করা হয় যে গত একটা সপ্তাহের হিসাব বলছে আজকে গণমাধ্যমের খবরে, যে একটি প্রতিবেদন দেখছিলাম একটি সংবাদপত্রে, তারা 2000-এর বেশি বিনিয়োগকারী তাদের পুরো শেয়ার বিক্রি করে দিয়েছেন এই এক সপ্তাহে, এবং সেটা চলতি বছরের হিসাব যদি দেওয়া হয়, প্রথম থেকে যদি আমরা এই প্রায় 5 মাসে 80,000-এর মতো বিনিয়োগকারী বলা হচ্ছে তাদের মানে পুরো বিনিয়োগ তারা ছেড়ে দিয়েছেন, মানে তার সব টাকাই তারা সেল করে দিয়েছে, সব মানে শেয়ার সেল করে দিয়েছেন। মানে এইটা মানে শেয়ার বাজারের জন্য আপনি কিভাবে দেখছেন এই খবরটাকে, বা এই ধরনের অ্যালার্মিং কোনো বার্তা দেয় কিনা আমাদের জন্য? অবশ্যই দেয়। আপনি দেখেন, যখন মার্কেট তো দীর্ঘ প্রায় 1 যুগ ধরে একটা খুব ভালো জায়গায় নাই, শুধুমাত্র কোভিডের পরে যখন নতুন কমিশন, আগের কমিশন আসলেন এবং সেইখান থেকে কিছুটা একটু ইউটার্ন করার চেষ্টা করেছে, কিছুটা র্যালিও আমরা দেখেছি। অ্যাপার্ট ফ্রম দিস লাস্ট 12 ইয়ার্স, 2010-14 ইয়ার্স, এই সময় কিন্তু আসলে মার্কেটের ইন্ডেক্স বাড়ে নেই। ওই অর্থে ইন্ডেক্স বাড়েনি কেন? নতুন স্ক্রিপ্ট আসছে, আপনি বোনাস শেয়ার ইস্যু করেছেন, এগুলোকে নেট করে যদি মার্কেট ক্যাপিটালাইজেশন হিসাব করেন, তাহলে কিন্তু ইন্ডেক্সের যাওয়ার কথা ছিল 10,000-এর উপরে, সেখানে ওই সময় কিন্তু 8-9 হাজার ইন্ডেক্স, সেখানে এখন 5,000। সো আফটার অ্যাডজাস্টমেন্ট অফ দ্য বোনাস শেয়ার, নতুন আইপিও, রিপিট আইপিও, এই রাইট শেয়ার, এগুলোর মাধ্যমে করলে আক্ষরিক অর্থে আমাদের কিন্তু খুবই একটা পুয়ার জায়গা আমরা চলে আসছি। তো সেই জায়গায় এসে আপনি যদি এই ইন্ডেক্সের এই অবস্থা দেখেন, তাহলে কিন্তু আপনি যেটা হবে সেটি হচ্ছে যে আরও ফ্রাস্ট্রেশন কাজ করবে, এবং ইন্ডেক্স দেখে আমরা প্যানিক হই, কিন্তু আলটিমেটলি কিন্তু ইন্ডিভিজুয়াল স্ক্রিপ্টের সাথে সরাসরি সবসময় ইন্ডেক্স, এটা অনেকেই বলেন, অনেক সময় বলেন বিশ্লেষকরা বলার চেষ্টা করেন যে আমাদের টোটাল শেয়ার বাজার ইন্ডেক্স সবসময় আসলে একটা ইন্ডিভিজুয়াল বা ভালো শেয়ারে বিশেষ করে মানে দামের ক্ষেত্রে খুব একটা প্রভাব ফেলার কথা না, কিন্তু তারপরও তো আমরা দেখছি যে এর মানে সেই জায়গাটা, সেই সমীকরণ তো আসলে আমরা মানি না বা মানার চেষ্টা করি না। মানে এটার নিশ্চয়ই মানে এই সাইকোলজিটা আসলে আমাদের যারা বিনিয়োগকারী রয়েছেন, যে কোন সাইকোলজির কারণেই এই সূত্রটা আসলে মানছেন না বা মানতে পারছেন না। বা আসলে আমার মনে হয় যে স্পেশালি ইন্টারমিডিয়ারি যারা, স্পেশালি যারা ধরেন ব্রোকারেজ হাউস চালান অথবা মার্চেন্ট ব্যাংক যারা করেন, তো আমি দেখেছি যে ক্যাপিটাল মার্কেট সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো আছে গভর্নমেন্টের, সেটা হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের একটা আছে BICM ফর দ্য পাবলিক, অ্যান্ড তাদের নিজেদের জন্য আর একটা ইনস্টিটিউশন আছে, সেটা হচ্ছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট একাডেমি, যেটা এই জায়গা থেকে কিন্তু আমরা দেখি যে ইনভেস্টর অ্যাওয়ারনেসের বিভিন্ন প্রোগ্রাম আসে। বাট স্টিল আমার মনে হয় যে এই জায়গাটাতে আপনার প্রোগ্রামে হয়তো একবার বলেছিলাম যে এই যে আপনি বললেন যে কমে যাচ্ছে আপনার হচ্ছে বিও অ্যাকাউন্ট, যে কোশ্চেনটা আসছিল, সেটি কেন কমে যাচ্ছে? বিকজ আপনি একসময় যখন মার্কেট র্যালি হচ্ছিল 2008, 9, 10 সালে, সেই সময় দেখা গেল যে হঠাৎ করেই সবাই আইপিওর কারণে হতে পারে, তখন আইপিওর এরকম ইয়ে ছিল না, লটারি হতো এখনকার মতো ওই প্রোরাটা বেসিসে পেত না, এটি হতে পারে। সেইখান থেকে বেশ কিছু বিও অ্যাকাউন্ট আমরা বন্ধ দেখেছি, কারণ বিও অ্যাকাউন্ট থাকা মানেই হচ্ছে যে আপনি এই যে টিন কন্টিনিউ করার একটা বিষয় আছে, যে আপনি যদি মানে কোনো ক্রেডিট কার্ড নেন অথবা বিও অ্যাকাউন্ট করেন, তখন আপনাকে টিন ক্রিয়েট করতে হয়, আপনি মিনিমাম ট্যাক্সে যদি নাও আসেন। তো সেই কারণে কিন্তু অনেকেই হয়তো মনে করছে যে আমি যদি বিও অ্যাকাউন্ট ক্লোজ করি তাহলে 3 বছর ধরে আমি নীল রিটার্ন দেখে টিন বন্ধ করে দিব। কারণ মানুষের যেটা হয় কি, যখন আপনি
প্যানিক ক্রিয়েট হয়, যখন আপনি হতাশ হয়ে যান, তখন মনে করে যে না এখানে একবার গিয়েছি, একবার আমি খুব খারাপ করেছি এবং একটা ব্যাড এক্সপিরিয়েন্স থেকে যায়, তখন ওয়ার্ড অফ মাউথ কিন্তু প্যানিক ক্রিয়েট হয়। ধরুন যারা এই যে আপনি বললেন যে 2000 বা টোটাল 80,000, এটা সংখ্যা অনেক বেশি, কারণ একসময় আমরা গল্প শুনতাম যে 50-55 লাখ বিও অ্যাকাউন্ট, এখন ইফেক্টিভলি আমার ধারণা যে 20 লাখের কাছাকাছি আরও কমে যাবে। তার মানে আলটিমেটলি ওভার দ্য 14 ইয়ার্স 50% বিও অ্যাকাউন্ট বন্ধ হয়েছে। তার মানে কি যে এইখানে আপনার তার মানে কি ইকোনমি রিফ্লেক্ট করছে না, ইকোনমিতে প্রফিট হচ্ছে না, ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেশন ভালো দিচ্ছেন না। বাংলাদেশের ধরেন যে পরিমাণ অনলাইন ব্যবসা বেড়েছে, যে পরিমাণ মানুষের পারচেজিং পাওয়ার বেড়েছে, আপনার মুদ্রাস্ফীতির কারণে, ডলারের ফ্ল্যাকচুয়েশনের কারণে সব কিছুর দাম বেড়েছে, কিন্তু কনজামশন কি কমছে? নো। তাহলে এক স্টক মার্কেট কেন সাফার করবে? ইকোনমির সব কিছু কেন এসে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে হচ্ছে স্টক মার্কেট? এবং এভরি 15 ডেজে কোনো না কোনো ইস্যু বানানো হচ্ছে। আমার কেন জানি মনে হয় যারা এই মার্কেট নিয়ে খেলতে চায় তারা হয়তো 10-15-20 দিনের একটা প্রফিট নেয়, প্রফিটটা আবার রিয়েলাইজ করার পর তারা একটা ইস্যু ক্রিয়েট করার চেষ্টা করে, মার্কেটটা মানে হয়তো পড়ে গেলে সুবিধা হয়, এরকম একটা বিবেচনা। আমরা আরো আলাপ আলোচনা করতে চাই আপনার সঙ্গে। একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি, একটা দর্শক ছোট্ট একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গে থাকুন। আবার স্বাগত, আপনারা দেখছেন আপনার সঙ্গে। আমরা কথা বলছিলাম পুঁজির অনিশ্চয়তা এই বিষয় নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন পুঁজিবাজার বিশ্লেষক শফিকুল আলম, FCA। আমরা আলোচনা করছিলাম, একটু যেতে চাই যে একটা বাজারের তো আসলে গড় একটা পি রেশিও থাকে, সেইটার এখনকার যে অবস্থানটা আসলে কি, সেটা মার্কেটের জন্য অ্যাভারেজ যদি আমরা চিন্তা করি কি অবস্থায় রয়েছে? দেখুন, মার্কেটে কিছু জাঙ্ক শেয়ার ছাড়া মৌলভিত্তি বলতে আমরা যে স্ক্রিপ্টগুলোকে বুঝি, সেই মৌলভিত্তিক স্ক্রিপ্টগুলোর অ্যাভারেজ যদি ধরি আমরা, বিলো 10 হচ্ছে পি রেশিও, যেখানে গ্লোবালি বলা হয় 15-এর উপরে গেলে রিস্কি। আমরা একসময় দেখেছি যে মার্কেট পি রেশিও কিন্তু অ্যাভারেজে 22, 24, 25 উঠে গেছে। সেখানে 15কে স্ট্যান্ডার্ড বলা হচ্ছে, সেই স্ট্যান্ডার্ডের থেকেও আপনার আরও 50% কমে 10 চলে আসছে অ্যাভারেজ। তার মানে রিস্কের যদি জায়গা ধরেন, যদি ঝুঁকির বিবেচনা করেন, তাহলে কিন্তু সবচেয়ে নিম্ন ঝুঁকির আছে। এখন আপনি ইনভেস্ট করলে যদি মার্কেটে ইন্টারফেয়ারেন্স না হয়, তাহলে অটোমেটিকলি এই পি রেশিওটা 15 হবে। 15-এ যাওয়া মানেই কি, যে স্ক্রিপ্টের দাম এখন 100 টাকা আছে, এটি 150 টাকা পর্যন্ত অ্যাভারেজে যাওয়ার সক্ষমতা আছে, মানে ঝুঁকি কম রেখেই। কারণ 15 স্ট্যান্ডার্ড, তো 15 স্ট্যান্ডার্ডে 10-এ চলে আসছে, তার মানে কন্টিনিউয়াসলি মার্কেট পড়ার কারণে এটা হয়েছে। এটা রেশিওটা কি, যে শেয়ারের দাম কত ডিভাইডেড বাই প্রফিট কত। তো প্রফিট তো যত বেশি হবে আর শেয়ারের মার্কেট যত কম হবে, তখন রেশিওটা কমে যাবে 6-7। তো আমরা জাঙ্ক শেয়ারগুলোতে এখনও আপনি পাবেন 30-40 আরও বেশিও আছে পার্সেন্ট, বাট মূল্যভিত্তিক শেয়ারগুলোর আপনার হচ্ছে পি রেশিও 10-এর নিচে, এটা 15 পর্যন্ত ইজিলি যেতে পারে। তারপরেও কোনো রকম কোনো ঝুঁকি এখানে থাকবে না। তার মানে এইখানে 10 ঝুঁকি আমি যদি ধরি মানে পি রেশিও, তার মানে কি আমার লাভটা পেতে বেশি সময় লাগছে, এরকম কোন? কম সময় লাগছে। মানে আমি কি অল্প দিনে লাভটা নিতে পারবো? হ্যাঁ, এটা রেশিওটা কি, ধরেন উপরে হচ্ছে লেটস সে 100 টাকা হচ্ছে আপনার একটা স্ক্রিপ্টের মার্কেট প্রাইস, 100 উপরে হচ্ছে মার্কেট প্রাইস অফ দ্য স্ক্রিপ্ট, আর ডিভাইডেড বাই আর্নিং, তার আর্নিং যদি 10% হয়, 10 টাকা হয়, তাহলে হচ্ছে 100 ডিভাইডেড বাই 10 মানে 10। তো এই জায়গাটাতে যদি শেয়ারের দাম বেড়ে যায়, তখন কিন্তু এটা 12, 13, 15 হবে। 15 বেশি গেলে মানে তখন এটা হচ্ছে যে, মানে এখন যদি যে স্ক্রিপ্টটা 10% প্রফিট করছে, 10 টাকা করছে, ওইটার দাম 10 টাকার থেকে 15 টাকা যাওয়া পর্যন্ত কোনো রকম রিস্ক বিয়ার করে না। এগুলো নিয়ে কিন্তু কেউ কথা বলে না। কিন্তু যখন আমরা দেখেছি যে 20 ক্রস করছে, তখন কিন্তু প্রায়শই একটা সতর্কবাণী শোনা যাচ্ছে যে মার্কেট পিও বেড়ে গেছে, রিস্কি হয়ে গেছে, এই কথাগুলো আসতো কিন্তু সতর্ক। এখন কেউ বলছে না। আমরা যখন দেখেন এনবিআর যেভাবে বলছে যে জিডিপির সঙ্গে ট্যাক্স রেশিও, মানে যেটাকে বলে ট্যাক্স জিডিপি রেশিও, এটি নিয়ে কত কথা বলছে, কিন্তু আমাদের মার্কেটের জিডিপির সঙ্গে স্টক মার্কেটের ক্যাপিটালাইজেশন ইজ টু পোর। ইভেন ধরেন মানে আমরা যদি পাকিস্তানি ইকোনমি বলি, ইন্ডিয়া তো বেশ ভালো, শ্রীলঙ্কায় এই খারাপ অবস্থায় গেছে, তারপরেও কিন্তু তাদের মার্কেট ক্যাপিটালাইজেশনের সঙ্গে তাদের জিডিপি রিলেশনশিপ আমারটা পোর। তার মানে আমাদের নতুন স্ক্রিপ্ট যেমনি আসে না, তেমনিভাবে হচ্ছে আমাদের কন্টিনিউয়াসলি ইন্ডেক্স পড়ার কারণে এবং টার্নওভার কমে যাওয়ার কারণে আমাদের মার্কেট ক্যাপিটালাইজেশন ইজ টু লো নাও। ফলে আমাদের কিন্তু জিডিপির সাথে রেশিওটা ট্যাক্স রেশিওর চাইতেও হচ্ছে এখানে খুব কম। এখানে একটা বিষয় যে বাংলাদেশে আমরা যারা বিনিয়োগ করছি, বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারী কিংবা যারা ব্যক্তি বিনিয়োগকারী রয়েছেন,
তাদের ক্ষেত্রে কি ঝুঁকি তো একটা স্বাভাবিক একটা প্রক্রিয়া আমাদের পুঁজিবাজারে তাদের পুঁজির নিশ্চয়তা পাওয়ার জন্য এই ঝুঁকি মানে রিস্ক ম্যানেজমেন্ট বলতে যেটা বোঝায় ঝুঁকির যে ব্যবস্থাপনা সেইটার বিষয়ে সে আসলে আমরা কতটা অ্যাওয়ার আসলে এই যে ঝুঁকি ব্যবস্থাপনা ঠিকঠাক না থাকার কারণে কি আমাদের পুঁজির অনিশ্চয়তা বাড়ছে কিনা আসলে? দেখুন ওই যে এক কথা আবার চলে আসে, যখন আপনি একটু এগুলো বিবেচনা করবেন, গ্রামার মানবেন, আমি সেটাই ওই যে পি রেশিওর সাথে মিলে বা অন্যান্য যে আরো ইনডেক্সগুলো আছে ইন্ডিকেটরসগুলো রয়েছে সেইটার সাথে মানে যদি ম্যাক্রো ইকোনমিক্সের ইন্ডিকেশন দেখেন, পি রেশিও দেখেন, তাহলে তো মানে স্মরণকালের সবচেয়ে লুক্রেটিভ এখন স্টক মার্কেটে, মানে সবারই হচ্ছে ঝাঁপিয়ে পড়া উচিত স্টক মার্কেটে। বাট বিষয়টা কি যে আমরা যখন খুব ভালো আসে র্যালি, মানে যেটা হচ্ছে ওয়ারেন বাফেট যে ফর্মুলা আমরা সবাই জানি যে যখন স্ক্রিপ্টের দাম বাড়ে উনি তখন সেল করেন, আর যখন দাম কমে উনি কিনেন। আর আমাদের মার্কেটটা অ্যাডভার্স হয় যখন একটা দেখবেন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানে যদি 5-7-10 দিনের র্যালি হয় তখন দেখবেন নতুন করে ইনভেস্টমেন্ট কোথা থেকে আসবে, এটা হচ্ছে গোস্টে যাবে। হয়তো দেখা যায় যে এরকম হতে পারে কিনা যে সেই নতুন ইনভেস্টররা শেষ দিনে আসলো, মানে র্যালির শেষ দিনে সে এসে ইনভেস্ট আবার আটকে গেল। এই জায়গাগুলো কি তৈরি হচ্ছে? অবশ্যই, কারণ ধরেন কোন একটা র্যালি তৈরি করলো, আর্টিফিশিয়ালি করলো, যেভাবে করলো আসলো, বা একটা গুড নিউজের বেসিসে আসলো, ফিসক্যাল ডিমান্ড চাহিদা আসলো, এসে যদি এই 3%-এর অপশনটা থাকে তাহলে যদি যে লোক লাস্ট দিনে ঢুকলো, লাস্ট যে বায়ার, উনি যদি ধরেন তার এই আপনার যে ম্যাচিউর হতে হতে যদি আবার এইটা 3% কমে যায়, যদি আবার ফ্লোরে আটকে যায়, কিন্তু কেউ না কেউ যদি না কিনে আসলে তাহলে তো র্যালিটাও তো হবে না। মানে সবকিছুই তো মানে কমাবার ইকোসিস্টেম। এই জায়গায় আসলে মানে এই যে সিস্টেমের মধ্য দিয়ে বারবার আসলে মানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা তো বেশি আক্রান্ত হয়। একদম, কারণ কি আপনি দেখেন আমাদের আইসিবি কিন্তু নিয়মই ছিল যখন মার্কেট অনেক বাড়বে তখন যেন আননেসেসারি একটা বাবল না হয়, সেই কারণে তার হাতে থাকা শেয়ারগুলো সে আস্তে আস্তে সেল করে প্রফিট রিয়েলাইজ করবে, ফান্ড হবে। আবার যখন মার্কেট অনেক পড়ে যাবে, যখন আর বায়ারলেস হবে তখন সে কিনবে। আইসিবির সক্ষমতার সবটুকুই অলমোস্ট ইনভেস্ট হয়ে গেছে এবং তার অন্য জায়গায় ইনভেস্ট করা আছে। তো আমার মনে হয় যে আইসিবির সক্ষমতা যদি আরেকটু বাড়ানো যেত। আইসিবির ক্ষেত্রে বলা হয় যে তার যে সে যে বিনিয়োগগুলো করেছে সেই বিনিয়োগও মানে কি আসলে ঠিকঠাক বিনিয়োগ হয়েছে নাকি মানে সে নিজেও আটকে আছে, এরকম অনেক শোনা যায়। সে এরকম না, এটা হতেই পারে যখন মার্কেট ফ্রি ফল হয়, কারণ যখন হচ্ছে যে ধরেন আপনি একটা বললেন যে আমার কিছু ফান্ড আছে, তো মার্কেটটা পড়ে যাচ্ছে, সাপোর্ট দেওয়ার জন্য কিনলাম, এখন সেখান থেকেও যদি আবার উল্টা র্যালি হয়, নেগেটিভ র্যালি হয় 7-8 দিন, তাহলে আপনি তো আটকে যাবেন। কিন্তু সেক্ষেত্রে আইসিবি কিভাবে ভূমিকা রাখতে পারে আসলে, কারণ সে যদি সঠিক ভাবে কিনতে না পারে বা সঠিক বিবেচনাটা না নেয় তাহলে তার এই ইনভেস্টটাও তো আসলে মাটি হয়ে যায় শেষ পর্যন্ত। দেখুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক যেগুলো আছে সেগুলো যখন ক্যাপিটাল অ্যাডিকুয়েসি সংকট ঘটে, যখন তাদের ক্যাপিটাল কমে যায় অথবা তাদের হচ্ছে সেই জায়গায় কিন্তু গভর্নমেন্ট অতীতে যে কোনো সময় আমরা ব্যাংকগুলোকে কখনোই ওইভাবে কলাপস করার সুযোগ দেন, ইভেন ধরেন যে কোনো পর্যায়ে সাপোর্ট পেয়েছে। তো পুঁজিবাজারকে টু সাম এক্সটেন্ট আমরা হয়তো ইকোনমির মেইন যে ইন্ডিকেটর বা মেইন চালিকা শক্তি হিসেবে বিবেচনা না করবার কারণে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ওই যে আইসিবিকে সহ, তারপর ওই যে মাঝে একটা দেখলাম যে আমার হচ্ছে যে ডিভিডেন্ড স্ট্যাবিলাইজেশন ফান্ড, এইগুলোর নামে গভর্নমেন্টও চাইলে, ইভেন ধরেন এই যে আমরা প্রায়শই বলি যে মেগা ইনফ্রাস্ট্রাকচারগুলো যদি স্টক মার্কেটে এসে ছাড়তো তাহলে কিন্তু এই জায়গাটা কিন্তু ইন্টারেস্টিং হতো, কারণ এটা তো রেভিনিউ আসছে। আমার তো মানে কোশ্চেন হচ্ছে ইফ ইউ আর ভেরি শিওর যেটা আপনি হচ্ছে যে প্রায় তখন কি মানুষের আগ্রহ। এবং দেখেন যখন আমরা বড় তিতাস গ্যাস যখন এসছে, গ্রামীণ ফোন যখন আসছে, তখন কিন্তু একটা বিরাট একটা বৈপ্লবিক পরিবর্তন আসছে স্টক মার্কেটে। তাহলে আমাদের দেশে এখনো অ্যাটলিস্ট 40-50টা মাল্টিন্যাশনাল কোম্পানি আছে যাদের হচ্ছে যদি কোনোভাবে ফিসক্যাল পলিসি সাপোর্ট দিয়ে হোক, যে কোনোভাবে হোক, যদি স্টক মার্কেটে আনা যেত তাহলে যেটা হতো সেটি হচ্ছে যে কিন্তু এই যে বড় কোম্পানিগুলো আমাদের সবসময় দেখছি যে এক ধরনের অনীহা থাকে আমাদের শেয়ার বাজারে লিস্টেড হওয়ার ক্ষেত্রে। যদিও আমরা জানি যে লিস্টেড কোম্পানির ক্ষেত্রে কর্পোরেট ট্যাক্সের এক ধরনের ছাড় আছে, সেই সব বিবেচনা মানে সুযোগ থাকার পরও আসলে কেন তারা আসলে এই ধরনের অনীহা তাদের মধ্যে রয়েছে? দেখুন আমাদের এখানে পলিসিগত বা এখানে মনে হয় কিছু আছে, কারণ আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়াতে কোনো এমএনসি ওদের লোকাল মার্কেটে শেয়ার আপলোড না করে, আইপিওর মাধ্যমে না এসে অথবা লিস্টিং না করে কিন্তু মার্কেটে থাকতে পারছে না। আমাদের দেশে এমন ব্যাংক আছে যারা বাংলাদেশের
ইনকর্পোরেট না, লিয়াজ অফিস অথবা ব্রাঞ্চ করে কিন্তু চালাচ্ছে। একটা ব্যাংক যখন এখানে ইনকর্পোরেট হচ্ছে তখন কিন্তু অনেক ক্যাপিটাল ইনজেক্ট করতে হচ্ছে। ব্রাঞ্চ এবং লিয়াজ অফিস করলে কিন্তু তার ফাউন্ডেশনটা উইক, যে কোনো সময় ক্লোজ করা অনেক ইজি। সিমিলারলি ধরেন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো বাংলাদেশে যারা কাজ করে, বাংলাদেশের ইকোনমি সবসময় ভালো, সো এখান থেকে প্রফিট জেনারেট করছে, কিন্তু যখনই যখন ইকুইটি মার্কেটে আসবে, যখন ক্যাপিটাল মার্কেটে আসবে, তখন কিন্তু তাদের লং টার্ম এই মার্কেটে থাকার একটা ইস্যু থাকবে। তো সেই জায়গায় ধরেন লোকাল কোম্পানিগুলো, ছোট কোম্পানিগুলো কর্পোরেট গভর্নেন্স কম থাকার কারণে তাদের হয়তো মানে এইখানে এই কমপ্লায়েন্স মেনটেন করার কস্টের কারণে না আসতে পারে। এমএনসিগুলো তো অলরেডি তারা কমপ্লায়েন্ট কোম্পানি, বিগ অডিট ফার্ম দিয়ে অডিট করাচ্ছে, তারা সব কমপ্লায়েন্ট, লার্জ মানে ট্যাক্স পেয়ার ইউনিটে এলটিওতে কাজ করছে। তাদের না আসার খুব যৌক্তিক কারণ আমার কাছে আমি বুঝতে পারি না। ডেফিনেটলি এই জায়গাগুলো মনে হয় এখনও সুযোগ আছে যে যদি এক বছরে 3টা বা 4টা ভালো ইউনিলিভারকে যদি আনেন আপনি লেটসে, তাহলে মার্কেটে একটা হিউজ ভালো ইম্প্যাক্ট থাকতে পারে। এই জিনিসগুলো আমার মনে হয় দেখার সময় এখন আসছে। এবং সেক্ষেত্রে তো অনেক এখন আমরা দেশেরও ধরেন অনেক বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, তাদেরও তো এই জায়গায় নিয়ে আসলে এটা আনলে আসলে কি মানে আমাদের যে এখন পড়ছে বা এই যে মেকানিজম, সেক্ষেত্রে এগুলো উত্তরে শেয়ার বাজারে কি প্রভাব পড়তে পারে? আসলে আপনি যেটা বলেছেন, দেখেন এখানে এক চিকেন ডিলেমা আসে। আপনি মার্কেটে বাংলাদেশে টপ বিজনেস করা খুব বেশি স্ক্রিপ্ট নাই, যারা টপ বিজনেস করে ভলিউম ওয়াইজ, বড় বড় লার্জ গ্রুপ অফ কোম্পানিজ। আর এমএনসিগুলো লার্জ গ্রুপ অফ কোম্পানিজ মনে করতে পারে যে আমি স্টক মার্কেটে আসলে আমার ওয়াচ ডগ বেড়ে যাবে, আমাকে বিভিন্ন জায়গায় আমাদের হচ্ছে রিপোর্টিং করতে হবে। এখন ধরেন এনবিআর অথবা আরজেসি বা এই জায়গাগুলোই করলে চলে। তখন তো বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, এফআরসি, এই সব জায়গাগুলো আরও বেশি রেগুলেটেড হবে। কোশ্চেন হচ্ছে যে এইটা লোকাল কোম্পানিগুলো এইসব কারণেই অনেক সময় অনিয়া হয়, এবং লং টার্ম মার্কেট যদি এরকম নেগেটিভ থাকে, কেউই চাইবে না যে তার স্ক্রিপ্টে সে আসলো আর তার শেয়ারটা মার্কেট ভ্যালু, কারণ এটা কিন্তু ম্যানেজমেন্টের একটা কেপিআই থাকে যে মার্কেট সে হয়তো সেল করবে না। কারণ আপনি দেখবেন যে ভালো ভালো কোম্পানিগুলো 30, 40, 50, 60, 70% হচ্ছে রিটেইন করে, হচ্ছে এই যে ওয়ালটন মাত্র 99% তারা হোল্ড করছে, 1% ছেড়েছে, রবি কম ছেড়েছে। কোশ্চেন হচ্ছে কেন ছেড়েছে? বিকজ তারা এটাকে ওনারশিপ নিচ্ছে। তো আমার মনে হয় যে 10% অফলোড করেও যদি এমএনসিগুলো আসে, তাহলে মেজর শেয়ার তাদের কাছে থাকবে এবং তারা চাইবে না তাদের ক্যাপিটাল লুজ করবার জন্য, কারণ তারা তো মার্কেটে যখন আপনার লিস্টেড হবে তখন চাইবেই যে পারফরমেন্সটাকে ভালো বাড়ানোর জন্য এবং তাদের হচ্ছে যে ওভারঅল অপারেশনাল এক্সেলেন্সি আরও বাড়ানোর জন্য। আমি মনে করি যে লোকাল কোম্পানিগুলোকে আস্থায় এনে, যে আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং তো এমনিও করতে হচ্ছে, আগের মতো তো আপনার উইন্ডো ড্রেস করার সুযোগটা অনেক কমে আসছে। এখন ইজ এ হাই টাইম। আমি বিশ্বাস করি যে হয়তো আগামী 3, 4 বা 5 বছরের ভিতরে বেশ কিছু বড় গ্রুপ অফ কোম্পানিজের 1-2 ইউনিট করে আসার চেষ্টা করবে। কেন? বিকজ এখন কিন্তু আর সুযোগ নাই যে আপনি ওয়ালটন যেমন আরেকটা আলাদা কোম্পানি করে তারা বোধহয় একটা আসার চেষ্টা করছে। আমরা এই বিষয়ে আলোচনা করতে চাই। আরেকটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়েছে, একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। আবার স্বাগত। আপনারা দেখছেন আপনার সঙ্গে আমরা কথা বলছিলাম পুঁজির অনিশ্চয়তা এই বিষয় নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন শফিকুল আলম এফসিএ। আমরা একটা বিষয়ে যদি জানতে চাই যে বাংলাদেশে মানে পুঁজিবাজার তো পুঁজি উত্তোলনের একটা জায়গা, সেই জায়গায় এই পুঁজিবাজারের উপর ভরসা না করে আমরা দেখছি যে বড় বড় কোম্পানি বা বিভিন্ন প্রতিষ্ঠান ব্যাংকের উপর বেশ অতি নির্ভরতা আসলে আমাদের এই পুঁজিবাজারের সংকটের কারণ কিনা। একই সাথে আমরা দেখছি সেই ব্যাংক খাতের উপর নির্ভর করতে গিয়ে আবার অনেক ধরনের আমাদের খেলাপি ঋণ বেড়ে যাচ্ছে দিনের পর দিন। এই যে সংকটটা আসলে এইটার মানে আপনি কিভাবে দেখছেন এর সাথে পুঁজিবাজারের সম্পর্কের ক্ষেত্রে? দেখুন, সারা পৃথিবীতে যদি আপনার পুঁজির সরবরাহ আসে, সেখান থেকে ব্যাংক ইজ দ্য টার্সিয়ারি লেভেল, সবচেয়ে শেষে। কারণ এইসব জায়গায় দেখবেন ডিগ্রোথ, অর্থাৎ জাপানে যদি আপনি ব্যাংকে টাকা রাখেন তাহলে আপনাকে হয়তো কোনো প্রফিট দিতেই পারবে না। কেন? বিকজ ওখান থেকে ইন্ডাস্ট্রিয়াল লোন হয়ই না। ইনফ্যাক্ট আপনি যদি লোকাল গ্রুপ অফ কোম্পানিজ বলেন, অনলি লিজিংয়ের জন্য কিছু ক্যাপিটাল মেশিন ছাড়া ওয়ার্কিং ক্যাপিটাল অথবা প্রজেক্টের নতুন একটা প্রজেক্ট ফাইন্যান্স,
এটি কিন্তু খুব একটা কাজ না। সারা পৃথিবীর ব্যাংকগুলো কিন্তু মূলত হচ্ছে আমরা ডিপোজিট রাখা, ক্রেডিট কার্ড, এই ধরনের কাজগুলো জেনারেল ব্যাংকিং করে। বাট আমাদের দেশে যেটা হয়েছে যে যেহেতু একটা মনস্তত্ত্ব কাজ করে, স্পেশালি যারা হচ্ছে যে ব্যাংকের টাকাটা ঠিকমতো পরিশোধ করতে চায় না, এটার একটা যে হিস্ট্রি রয়ে গেছে, এটা একটা যে জায়গায় রয়ে গেছে, অনেকেই মনে করে থাকেন যে ব্যাংক থেকে পুঁজি পাওয়া সহজ এবং এই পুঁজি ফেরত না দিলেও খুব একটা কিছু সমস্যা হয় না, রিশিডিউলিং করার থেকে শুরু করে অনেক জায়গায়। কিন্তু স্টক মার্কেট শুড বি দ্য মেইন পয়েন্ট। ধরেন আমার মনে হয় যে স্টক মানে 80% বা 85% আপনার ফান্ডিং হয় হচ্ছে ব্যাংকের মাধ্যমে। মাঝে যে ইস্যুটা আসছিল ব্যাংকগুলোকে মার্জ করবার জন্য, ব্যাংক কমানোর জন্য, এটিতে কিন্তু ভালো হতো। কারণ কি, যখন ব্যাংক কমে যাবে এবং ব্যাংক জেনারেল ব্যাংকিংয়ে বেশি যাবে, রাদার কর্পোরেটের লোন বা এইগুলো যখন কমে যাবে, তখন ট্রেড মানে আপনার হচ্ছে যে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের উপরে কিন্তু কাজ করবে না। তখন তারা করবে যে হ্যাঁ এলসি ওপেন হবে, আপনি কারেন্ট অ্যাকাউন্ট মেনটেন করবেন, কিন্তু লোনের যে ব্যাংক লোন নেয় এবং ব্যাংক লোন না নিয়ে এবং এটা পরিশোধ না করার যে টেন্ডেন্সি, এটির কারণেও বোধহয় পুঁজিবাজারে আসার জন্য তাদের আগ্রহের জায়গাটা কম। কারণ পুঁজিবাজারে আসলে তো আসলে অ্যাকাউন্টেবিলিটি বেড়ে যায়। যদি আপনি কয়েক বছর ধরে ডিভিডেন্ড না দিতে পারেন, প্রপারলি সব না করতে পারেন, আপনার শেয়ারের স্ট্যাটাস চেঞ্জ হয় এ থেকে বি এবং পরবর্তীকালে জেডও চলে যেতে পারে। কিন্তু আপনি ব্যাংকের টাকা যদি না দেন এবং সেটা যদি বারবার করে রিশিডিউল করার সুযোগ পান, তাহলে তো আপনার সিআইবি ঠিক রেখেই হচ্ছে ব্যাংকের লোনটা ডেফার করা, অথবা অনেক ক্ষেত্রে দেখি যে আমরা বিভিন্ন মৌকুপও হয়ে যায়। সো এই বিষয়গুলোর একটা প্রতিবন্ধকতা ব্যাংকিং সিস্টেম থেকে ইজি লোন পাওয়া। এবং এইটা দেখেন এখন আবার কিন্তু ব্যাংকিং আবার এই ব্যাংকও তো আবার ধরেন পুঁজিবাজারে নানাভাবে ইনভেস্ট করে শেয়ার কেনার ক্ষেত্রে। সো তাই সেই ব্যাংক খাতের অস্থিরতা তো পুঁজিবাজারে আবার অন্য পরোক্ষভাবে আবার এক ধরনের অস্থিরতা। একদমই কারণ এক হচ্ছে ব্যাংক ইটসেলফ যখন খেলাপি ঋণ বেড়ে যায়, তাদের এনপিএল বেড়ে যায়, তাদের প্রফিট কমে যায়, তখন স্টক মার্কেটে ব্যাংকের একটা ভালো স্টেক আছে এবং আমাদের ইন্ডেক্সের ভিতরে কিন্তু ব্যাংকের একটা ভূমিকা পালন করে। ফার্স্ট। সেকেন্ড, আপনি যেটা বললেন যে ব্যাংক যখন হচ্ছে পুঁজিবাজারে যে অংশটা অ্যালাউয়েবল ইনভেস্টমেন্ট করে সেটা যখন কমে যায়, তখন কিন্তু তার রিপোর্টিংয়ে আবার প্রফিট কম শো করে, বিকজ তাকে তো লস রিয়েলাইজ করতে হয়। এই জায়গাটাগুলো একটা ডিলেমা চলছে আমার। কিন্তু ব্যাংকের যে সুশাসনের কথা আমরা বলি, একইভাবে পুঁজিবাজারের সুশাসন নিয়েও তো অনেক ধরনের কথা রয়েছে, যে সেখানে অনেক ধরনের মানে সুশাসন বলতে যা বোঝায় সেটা সবসময় আমরা দেখি না আসলে। যে মানে নিয়মগুলো আরও কড়াকড়ি করার কথা সেক্ষেত্রে হয় না। আমরা পেড আপ ক্যাপিটালের ক্ষেত্রে অনেক আস্তে আস্তে যেগুলো লো পেড ছিল সেটাকে বাড়ানোর অনেক সময় দিচ্ছে, বাড়তি সময় দিচ্ছে, এরকম অনেকগুলোর ক্ষেত্রেই তো আমরা সুশাসনের অভাবের কথা শুনি। এটি আপনি ঠিকই বলেছেন, সেটা হচ্ছে বাংলাদেশের কনটেক্সটে এটি কিন্তু সম্ভব যে রেগুলেটর যখন বলছে এটা টাইমের থ্রেশহোল্ড দিয়ে, টাইমের একটা বার দিয়ে, যে এই সময়ের ভিতরে আপনি মিনিমাম 30% থাকবেন, আপনি বোর্ড বসবেন। এটি তো আমার মনে হয় যে 30 না, এটা 50% বা অ্যাটলিস্ট 40% হওয়া উচিত, যে বোর্ড যিনি হচ্ছে ব্যবসা কন্ট্রোল করবে। কত অদ্ভুত একটা ব্যাপার, আপনি কোম্পানি চালাচ্ছেন, ইউ আর দ্য বোর্ড অফ ডিরেক্টর, আপনার 10%-এর কম শেয়ার, 90% শেয়ার আছে হচ্ছে পাবলিকের কাছে, অলসো ডিসিশন মেকার আপনি। তো সেই জায়গাতে আপনার দরদ থাকবে না এই মার্কেট থেকে, এই মার্কেটের শেয়ার কোথায় যে কোম্পানিরও কি হলো না হলো সেটাও তো অনেক ক্ষেত্রে থাকে না। এবং সেটা যদি বিপদে পড়ে তাহলে আবার ঘুরে ফিরে বিপদটা কিন্তু আবার ওই 90%-এ ঘাড়ে চলে যায়। একদমই এটা থেকে উত্তরণটা হচ্ছে না কোনো। আপনি ঘাটতিটা আসলে আমরা এখন দেখছি নতুন কমিশন আসছে, কমিশন এই জায়গায় কোনো আশাবাদের জায়গা রয়েছে কিনা? দেখুন, যে ব্যাংকিং আইনে একটা নতুন আইন আসছিল, সেটা হচ্ছে ডিপোজিটেড ডিরেক্টর। অর্থাৎ আপনি যদি মানে যারা টপ ডিপোজিটার, যারা ইন্টারেস্টেড, তাদের একটা লিস্ট বাংলাদেশ ব্যাংকে জমা দিবেন, দেওয়ার পর ওখান থেকে আপনার ডিপোজিটেড ডিরেক্টর হবে, যেমন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। আমাদের দেশে তো ওইভাবে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নামে মাত্র আছে, কারণ অর্গানাইজেশনগুলোর আত্মীয় স্বজন পরিচিত বিভিন্নভাবে তাদের সাথে একটা পরিচিত বা আছে, এবং তাদেরকে ওয়াচডগ হিসেবে বা ফ্ল্যাগ রেইজার হিসেবে কাজ করবে না। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরি যে অডিট কমিটির চেয়ারম্যান হয়, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরি হচ্ছে রেমুনারেশন কমিটির চেয়ারম্যান হয়, কিন্তু উনি যদি ইন্ডিপেন্ডেন্ট না হন, আক্ষরিক অর্থে যদি থাকে কিন্তু ফাংশনাল না হয়, তাহলে কিন্তু এটা প্রবলেম হয়। সিমিলারলি এই প্রশ্নটা থাকে যে আসলে স্টক মার্কেটের সুশাসন আনবার জন্য, এবং এই জায়গাগুলোও কিন্তু আপনার ওই যে ডিপোজিটের ইয়ের মতো, যদি এমন হয় যে বোর্ড বললো যে 30%-এর নিচে যারা আছে এবং ইন্ডিভিজুয়াল স্কিপ যাদের 2% নিচে আছে, তাদেরকে বাদ দিয়ে নতুন করে মার্কেট থেকে যারা এখানে টপ ইনভেস্টর তাদেরকে বোর্ডে আনবেন, তখন দেখবেন একটা কম্পিটিশন খুব স্বাভাবিক না। ধরেন আপনি 30% মানে কি, আপনি যদি মিনিমাম 2%-এর ইন্ডিভিজুয়াল একজন শেয়ার কমে যায়, তখন আপনাকে বলা হয় যে আপনি এই 30 তারিখের পরে আর ফার্দার কোনো সুযোগ থাকবে না, আপনি যদি মিনিমাম 2%
50% হোল্ড না করতে পারেন, ডেফিনেটলি আপনাকে বোর্ড থেকে রিজাইন করতে হবে এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন দেখবে যে টপ ইনভেস্টরদের ভিতর থেকে কারা ইন্টারেস্টেড বা কাদেরকে বোর্ডে আনা যায়, তখন দেখবেন ওই স্ক্রিপ্টের দাম বেড়ে যাবে। তো সেই জায়গাটাতে রেগুলেটরের অনেক আগ্রহ আছে, কিন্তু আমাদের দেশে তো আসলে এই আইন বা অ্যাক্ট কিন্তু প্রচুর আছে। প্রবলেমটা হচ্ছে এক্সিকিউশন লেভেলে যে অনেক জায়গায় বটলনেক হয়, বিভিন্ন রকম সুযোগ আমরা সন্ধান করি, বিভিন্ন সময় পলিসির ভিতর থেকেও কিছু সুযোগ বের করে ফেলি এবং সেই জায়গাগুলো কাজ করে। তো আপনি রাইটলি বলেছেন, আমার মনে হয় 30% না, আমার এটা একটা আপনাদের এই প্রোগ্রামের মধ্যে প্রপোজাল, এটা যদি 40% করা হয় দেখবেন বেশ ভালো একটা ডিমান্ড ক্রিয়েট হতে পারে। জি নিশ্চয়ই। এবং আরেকটা বিষয় দেখা যায় যে সম্প্রতি অনেকগুলো প্রতিষ্ঠান বা এটা নিয়মিতভাবে হয়, আমরা দেখি যে বিভিন্ন ক্ষেত্রে তার কারসাজির কারণে কয়েকদিন আগেও বেশ 2-3টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। কিন্তু এই জরিমানার যে অঙ্কটা সেটা আসলে যেটা হয় সেটা তারা যে পরিমাণ টাকা বের করে নেয় সেটার হয়তো কিছুই না। এবং তাকে কি মানে এরকম কোনো বিধান থাকে কিনা যে এই কারসাজিটা করছে সে যদি আবার বারবার জরিমানা দিয়ে যদি মানে তার লাভই হয় আসলে, এবং তার মানে কেনা আর তার যে ব্যবসা করার প্রক্রিয়াটা সেটা যদি বন্ধ না হয়, তাহলে আসলে এটার লাভ কি? আসলে এখানে একটা চ্যালেঞ্জ হচ্ছে রেগুলেটরদের কিছু লিমিটেশন আছে। ধরেন আপনি একটা কোম্পানিকে যদি ফাইন করেন বা তাদেরকে ডিলিস্ট করে দেন, তাহলে তো অন্য ইনভেস্টররাও, সাধারণ শেয়ার হোল্ডাররা এখানে আটকে যাবে। আমরা দেখেছি যে ওটিসিতে পাঠানো হয়েছে, তো এটা সাফার করেছে সাধারণ শেয়ার হোল্ডার। রেদার ওই যারা এই ধরনের বারবার ফাউল প্লে করছেন, যারা বিভিন্ন সময় আপনি যেটা বলেন পেনাল্টি দিচ্ছেন, তাদেরকে আরো কঠোরভাবে এটাকে আনার কোনো সুযোগ থাকলে ডেফিনেটলি করা উচিত বলে মনে করি। জি, আমরা আরো আলোচনা করতে চাই। আমরা আরেকটা ছোট্ট বিরতি নিয়ে আসছি দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। আবার স্বাগত, আপনারা দেখছেন আপনার সঙ্গে আমরা কথা বলছিলাম পুঁজির অনিশ্চয়তা বিষয় নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন শফিকুল আলম এফসিএ। আমরা শেষ পর্বে রয়েছে আপনার কাছে। আমরা অনেকক্ষণ ধরেন নানা সংকটের কথাই বললাম, অনিশ্চয়তার কথা বললাম, কিন্তু এই পর্বে যদি একটু আশার কথা শোনাতে চাই, আসলে মানে কোনো জায়গায় কি আশা নেই? মানে আমরা যদি পুঁজিবাজারের কথা চিন্তা করি, আসলে আশার জায়গাটা আমাদেরই ক্রিয়েট করতে হবে, কারণ এই যে একটা মন্দা অবস্থার জন্য আমরা সবাই দায়ী। কেন? বিকজ যারা এখানে সুযোগ সন্ধানী তারা চেষ্টা করবেন কিন্তু এটাকে রিমুভ করে। যেমন এই গেইন ট্যাক্সের ইস্যুটা আসছে, এটা কিন্তু দ্য চেয়ার বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান স্বয়ং বলেছেন যে আমি নিশ্চয়তা দিচ্ছি যে এটা হবে না। তারপরে আমরা কেন আস্থা রাখতে পারছি না? আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা যেহেতু আস্থা রাখতে পারছি না, আমরা যেহেতু প্যানিক হচ্ছি, মানে আমরা কি প্যানিকে আস্থা রাখছি। এই রিউমার, এই ধরনের যারা আমাদেরকে নিয়ে মনস্তত্ত্ব নিয়ে খেলতে চায়, আমরা দেখেন বাজেটে প্রতি বছর বাজেট কেন্দ্র করে ঘোলা হয়, কিন্তু আপনি গত 10 বছরে দেখবেন বাজেটে এমন কোনো বেনিফিটও স্টক মার্কেটে আসেনি, এমন কোনো ক্ষতির কারণ হয়নি, যে ফ্ল্যাট, মানে অনেক সময় বাজেটের কিছু উল্লেখই থাকে না। কিন্তু সেই জায়গাও দেখেন কোনো একটা ইস্যু প্রতি বাজেটের আগেই কিন্তু কিছু একটা হয়। এটা কেন? এটা তো তবে হ্যাঁ, একটা জিনিস আমি মনে করি, সেটি হচ্ছে যে ট্যাক্স হলিডে যেটা ছিল, কর অবকাশ, সেটি যেহেতু আইএমএফ এবং প্রেসক্রিপশনে কমানোর কথা বলা আছে, অনেকে আমাদের আইটি ইন্ডাস্ট্রিতে আমাদের বলা হচ্ছে যে আইটি ইন্ডাস্ট্রির হচ্ছে ট্যাক্স অবকাশ হয়তো আরেক বছর বাড়তে পারে, বাট এটা কিন্তু উঠিয়ে দেওয়া হবে। সেই জায়গায় আমি মনে করি এই জায়গায় যদি স্টক মার্কেটে যারা আসবে তাদেরকে 5, 7, 10 বছরের জন্য যদি পুরো ট্যাক্স হলিডে দেওয়া হয়, তাহলে একটা বড়, একটু আগে যেমন বললাম যে 40% যদি ওনারদের স্টেকের একটা পার্সেন্টেজ থাকে, গ্র্যাজুয়ালি আগাবে, একটা ফেজ দিবে যে প্রথম 3% করে 40, তাহলে কিন্তু ওনার যারা আছে বোর্ডের ভিতরে কিন্তু তার স্ক্রিপ্ট নিয়ে কেনার একটা আগ্রহ তৈরি হবে, মানে ডাইরেক্টরস বাই আসবে এক। আর সেকেন্ড যেটা বললাম যে নতুন যারা আসছে ভালো, তাদেরকে যদি 5 বছর থেকে 10 বছর বিভিন্ন ক্যাটাগরিতে যদি আপনার কর অবকাশ দেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে এই মার্কেট একসময় ইকোনমিতে আরো পজিটিভ কন্ট্রিবিউশন। কিন্তু সেটার জন্য ধরেন এনবিআর কিংবা সরকারের অর্থ বিভাগ সবার একটা যে সমন্বয়ের জায়গাটা, সেইটা আমরা অনেক সময় দেখি যে বলা হয়, বা আমাদের কেন্দ্রীয় ব্যাংকের সাথে পুঁজিবাজার বা এই যে জায়গাগুলো, এনবিআর একরকম চাচ্ছে, কেন্দ্রীয় ব্যাংক একরকম চাচ্ছে, আবার পুঁজিবাজার যে নিয়ন্ত্রণ সংস্থা তাদের একরকম, সেই সমন্বয়টা অনেক ক্ষেত্রেই হয় না। এটাও তো খুব মানে প্রয়োজনীয় যদি আমরা এই আপনি যে সব কথা বললেন সেগুলো আদায় করার জন্য বা বাস্তবায়নের জন্য। আমরা খুব আশাবাদী হয়েছিলাম, কারণ আমাদের বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর লাস্টে আসছেন, উনি কিন্তু কমার্স ফ্যাকাল্টির বা এই ব্যাকগ্রাউন্ডেরই মানুষ। আবার আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে উনি অনেক সম্মানিত ব্যক্তি, এবং সেই জায়গায় কিন্তু এই কোঅর্ডিনেশনটা ভালোই চলছিল সোফার।
তো এখন আবার নতুন করে হয়তো একটু এই ব্রিজ মেকিংটা করতে হবে, আদারওয়াইজ আপনি ঠিকই বলেছেন যে ধরেন বাংলাদেশের মার্কেটে 350 স্ক্রিপ্ট আছে, আরও ট্যাক্স ইনসেন্টিভের মধ্যে যদি 100 স্ক্রিপ্ট আসে তাহলে সুশাসনের মাধ্যমে তাহলে কিন্তু অটোমেটিকলি একটা পর্যায়ে কিন্তু ভালো কোম্পানি থাকলে তো মানে কোম্পানি নিজস্ব যেহেতু একটা সুশাসন থাকে এবং ওভারঅল বাজারের সুশাসনেও তো সে একদম রিফ্লেক্ট বড় রিফ্লেকশন রাখতে পারে। সেই জায়গাটায় আমাদের এই আশাবাদের জায়গা তৈরি করতে হলে তার মানে হচ্ছে যে আমাদের ভালো মানে, কিন্তু আবার একটা বিষয় যদি দেখি যে ভালো অনেক কোম্পানি রয়েছে কিন্তু তাদের শেয়ারের দামের ক্ষেত্রেও একসময় আমরা এখনো দেখি যে পড়ে আছে, অনেক দিন আটকে আছে। এই জায়গাটা আসলে মানে আমাদের কি শুধুমাত্র বিনিয়োগের মানে ইনভেস্টরের সংখ্যা কম, মানে ট্রেডিং এর সংখ্যা বেশি, এই জায়গাটার কারণে কি? এটি আসলে আমরা তো ক্যাপিটাল ইল্ড দেখি না। ক্যাপিটাল ইল্ড মানে হচ্ছে যে আপনার ওভারঅল প্রফিট, মানে আপনি যেসব কোম্পানির ক্যাপিটাল সাইজ বড় সেটা কি যদি আপনার মার্কেটে প্লে করতে হয়, ম্যানিপুলেশন করতে হয়, এটা সম্ভব হয় না। আপনার আরেকটা প্রোগ্রামের হেডিং ছিল যে বন্ধ শেয়ারগুলো নিয়ে, কেন? বিকজ ওখানে তো পেইড আপই, আপনি স্মল ক্যাপিটাল মার্কেট দেখেন, স্মল ক্যাপে দেখেন, এগুলোর শেয়ারগুলোর কোনোটারই শেয়ার কিন্তু 30 টাকার নিচে নাই। যদি নতুন দু একটা ইস্যু হয়ে থাকে দেখবেন যে এগুলো সবই, কেন? বিকজ ওখানে কিন্তু আপনার এত ছোট পেইড আপ যে কোনোভাবেই এটা কিন্তু প্রাইস ধরে রাখতে পারে। আপনি যেটা বললেন যে বড় কোম্পানি এবং যেটি হচ্ছে ব্যাংকগুলো, এটার যেহেতু মার্কেট মেক করা যায় না, খুব কঠিন, এই কারণে কিন্তু যখন মার্কেট পড়ে তখন কিন্তু উল্টা সিনারিও দেখা যায়, যেগুলো হচ্ছে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি কম আছে, যাদের হচ্ছে আপনার সুশাসন কম আছে। অনেক ব্যাংক দেখা যাচ্ছে যে ভালো পরিমাণ ডিভিডেন্ড দিচ্ছে কিন্তু বছর শেষে, সেটা তো বিনিয়োগের একটা ভালো জায়গা। অবশ্যই সেই জায়গাটাকে আমরা নিতে পারছি কিনা? অবশ্যই হ্যাঁ, সেই জায়গাটা তো আসলে মানে ব্যাংকগুলো যেহেতু আপনার পি রেশিও ব্যাংকের কারণে কিন্তু কম, ব্যাংকগুলোর পি রেশিও কম। মিউচুয়াল ফান্ড দেখেন, বাংলাদেশে মিউচুয়াল ফান্ডগুলো আপনার 10 টাকার মিউচুয়াল ফান্ড যদি 6-7 টাকায় থাকে, আর যদি কেউ হচ্ছে যে আপনার সিম্পল 10 টাকার উপরে যদি কেউ ডিভিডেন্ড ডিক্লেয়ার করে 15%, মানে 10 টাকার উপরে 1.5 টাকা, যখন আপনি কিনছেন 6 টাকা, তখন 6 টাকার কারণে কিন্তু হয়ে যাচ্ছে আপনার প্রায় 20-22%। সো এখন মিউচুয়াল ফান্ডগুলোও কিন্তু এত ভালো জায়গা আছে, কিন্তু আমরা এটা করি না। আমরা করি কি, রিউমারে যেটি হচ্ছে যে র্যালি হচ্ছে, র্যালিতে যে আমরা হচ্ছে পঙ্গপালের মতো ছুটে যাই এবং একটা পর্যায়ে আমরা কিন্তু এবং মিউচুয়াল ফান্ড কিন্তু অনেক সময় বলে বাংলাদেশের মিউচুয়াল ফান্ডটা শেয়ার মার্কেটে ওইরকম কোনো প্রভাব বিস্তার করতে পারছে না। সেইটা খুব মানে তারা তো এই মানে মিউচুয়াল ফান্ড তো শেয়ার মার্কেটে ইনভেস্ট করে, এই জায়গার দুর্বলতা কি আমাদের শেয়ার বাজারের ক্ষেত্রে মানে ভোগার পেছনে আরেকটা কারণ? কারণ ইন্ডিয়াতে, প্রতিবেশী ইন্ডিয়া যদি দেখেন, যে পরিমাণ আপনার ইউনিট ফান্ড মিউচুয়াল ফান্ডের অ্যাড দেখেন, এবং তাদের টিভি খুললেই দেখি মিউচুয়াল ফান্ড অ্যাড, এবং তাদের একটা মজার ব্যাপার, তাদের যারা স্যালারিড পারসন যারা ইনকাম করে, তাদের কিন্তু একটা পলিসি আছে যে স্টক মার্কেট, আমার জন্য স্টক মার্কেটে করে আপনার ট্যাক্স ইনসেন্টিভ দেয়, ওখানে মিউচুয়াল ফান্ডে কিন্তু এটা প্রমোট করা যায়। এবং কোশ্চেন হচ্ছে তারা কিন্তু সেফ ইনকাম, যেহেতু ব্যাংকে টাকা রাখলে 3-4% পায়, আমাদের এখানে ব্যাংকে রাখলে আমরা এখন 8-9% আফটার ট্যাক্স পাচ্ছি। সেখানে মিউচুয়াল ফান্ডের 6 টাকার শেয়ার 10 টাকারটাই আসছে, সেটা যদি আপনি 22% পান, এটা লুক্রেটিভ না হওয়ার কোনো কারণ নেই। এই জায়গাটাতেও আমার মনে হয় মিউচুয়াল ফান্ডে লুক্রেটিভ করবার জন্য মিউচুয়াল ফান্ড যারা ইস্যু করেছে, ইস্যুয়ার এবং রেগুলেটর এবং মার্কেট সংশ্লিষ্ট সবার একটা ভালো কাজ করা যেতে পারে এখানে। আমাদের সময় একদম শেষ, আপনার কাছে 1 মিনিটের মধ্যে জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমরা যদি বাজারের যে পজিশন রয়েছে, যে পড়তি অবস্থায় রয়েছে, হয়তো ঘুরে দাঁড়ানোর জায়গাও আছে, কয়েকটা জায়গায় রেজিস্ট্যান্স আছে একটু পরে বা কাছাকাছি, এই পজিশনে এসে মানে আসার জায়গা রয়েছে কিনা, বা বিনিয়োগকারীদের ভাবনা আসলে কি রাখা উচিত? অবশ্যই মানে আমার মনে হয় যে এর নিচে তো আর যেতে পারে না, এর চেয়ে তলানি আর হতে পারে না। যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন কিন্তু মানুষ মানে সব কিছুই বাউন্স ব্যাক করে। আমি কেন জানি মনে হয় যে হয়তো মানে এই কোরবানিদের পরে অথবা বাজেটের পরে এই সময়টায় একটু ইকোনমিক কন্ডিশন যদি ফার্দার কোনো যদি ইস্যু ক্রিয়েট করার চেষ্টা না করা হয়, মার্কেটটা একটা ভালো জায়গায় যাবে। পি রেশিও যেহেতু আপনি 10-এর নিচে, এখানে তো ইনভেস্ট না করার কোনো কারণ আমি খুঁজে পাই না। তো আমি খুবই আশাবাদী যে মার্কেটটা ভালো হবে, আর তো মানে ঘুরে দাঁড়ানো ছাড়া আসলে উপায় নেই। জি, আমরাও সেটা চাই এবং সেই প্রত্যাশা রেখে আপনাকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাই। দর্শক, আমরাও চাইবো সেই পুঁজি বাজারের যে পুঁজির অনিশ্চয়তা সেটা কেটে যাক এবং পুঁজি নিশ্চিতভাবেই মানুষ বিনিয়োগ করুক, সেটা রিটার্ন পাক, সেই প্রত্যাশা রাখছি। এবং তার জন্য যে মেকানিজম বা যে ধরনের নিয়ন্ত্রক সংস্থার যে ধরনের ভূমিকা দরকার, সেই ভূমিকাগুলো আরও জোরালোভাবে আসুক, সেই প্রত্যাশা রাখছি। দর্শক, ভালো থাকবেন।